আজকে আমরা আমেরিকার আইনের এমন একটা অধ্যায়ে ডুব দেব যেটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু অনেকেই ভুলে গেছে। মানে ভাবুন তো, একটা আইন বানানো হলো ইন্ডাস্ট্রিকে সাহায্য করার জন্য, কিন্তু সেটাই পরে হয়ে দাঁড়ালো এক বিশাল আমলাতান্ত্রিক জট। আচ্ছা, ব্যাপারটা কেমন হতো যদি অ্যালকোহল একদম ট্যাক্স ফ্রি পাওয়া যেত? মানে যে অ্যালকোহল ইন্ডাস্ট্রির জন্য এত জরুরি, সেটার ওপর যদি কোনো ট্যাক্সই না থাকতো। শুনতে তো দারুণ লোভনীয় লাগছে, তাই না? ঠিক এই আইডিয়া নিয়েই কিন্তু ১৯০৬ সালে মার্কিন সরকার একটা আইন পাশ করে ফেলেছিল। হ্যাঁ, সরকার তো চেয়েছিল ইন্ডাস্ট্রিকে সাহায্য করতে, কিন্তু তাদের মাথায় ঘুরছিল একটাই ভয়: কি হবে যদি এই সস্তা ট্যাক্স ফ্রি অ্যালকোহল মানুষজন মদ হিসাবে খাওয়া শুরু করে? আর ঠিক এই ভয়টাই জন্ম দিয়েছিল এক অবিশ্বাস্য রকম জটিল আইনের। তো চলুন গল্পের একটু ভেতরে ঢোকা যাক। আগে তো বুঝতে হবে হঠাৎ করে এই আইনের দরকার পড়ল কেন, এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কী ছিল। এই আইনের মূল কনসেপ্টটা কিন্তু একদম সহজ ছিল। বলা হলো, ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য যে অ্যালকোহল, সেটার সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে ওটাকে পানের অযোগ্য বা ডিনেচার করে দেওয়া হবে। আর যেই না এটা করা হলো, অমনি এর ওপর থেকে বিশাল ট্যাক্সের বোঝাটা তুলে নেওয়া হবে। সিম্পল। দেখুন, সেই সময়ে অ্যালকোহল মানেই কিন্তু শুধু পানীয় ছিল না, হাজার হাজার শিল্পনা পণ্য তৈরির জন্য এটা ছিল একটা বেসিক উপাদান। শুধু তাই নয়, জ্বালানি, আলো, এমনকি শক্তির উৎস হিসেবেও এর গুরুত্ব ছিল অমিত। কিন্তু সমস্যাটা হলো, পানীয় অ্যালকোহলের ওপর ট্যাক্স ছিল আকাশ ছোঁয়া, এত বেশি যে ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। তো এই আইনটা আনা হয়েছিল ঠিক এই সমস্যাটার সমাধান করার জন্য। কিন্তু সরকারের মাথায় সেই একটাই ভয়: কি হবে যদি কেউ চালাকি করে এই ট্যাক্স ফ্রি অ্যালকোহলকে আবার পানের যোগ্য বানিয়ে ফেলে? এই একটা যদি পুরো আইনটাকে একটা গোলকধাঁধার মতো জটিল করে তুলেছিল। আইনটা যে কি পরিমাণ করা ছিল সেটা এর ভাষা দেখলেই বোঝা যায়। সরকার আসলে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। তারা একদম পরিষ্কার করে বলে দিয়েছিল, কোনো রকম এদিক ওদিক হলেই কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর জরিমানার অঙ্কটা শুনলে অবাক হবেন: $৫,০০০। ভাবছেন এ আর এমন কি? আরে, এটা ১৯০৬ সালের কথা। আজকের দিনে হিসাব করলে এটা প্রায় $১,৭০,০০০-এরও বেশি। মানে বুঝতেই পারছেন সরকার থেমাটাকে কতটা সিরিয়াসলি নিয়েছিল। শুধু টাকা দিয়েই কিন্তু শেষ নয়, এর সাথে ছিল ৫ বছর পর্যন্ত জেল আর ব্যবসার সাথে জড়িত আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ভয়। মানে কেউ যদি আইন ভাঙার কথা ভাবত, তার সবকিছু হারানোর রিস্ক ছিল। তো সরকারের এই ভয় থেকেই জন্ম নিল এক বিশাল আমলাতান্ত্রিক সিস্টেম। চলুন দেখি, এই ট্যাক্স ফ্রি অ্যালকোহল পাওয়ার জন্য একজন ডিস্টিলারকে আসলে কি কি ধাপ পেরোতে হতো। শুরুটাই ছিল একগাদা ঝামেলা দিয়ে। প্রথমে তো আপনাকে একটা আবেদন করতে হবে। তারপর সরকারের দেওয়া স্পেসিফিকেশন মেনে একটা বিশেষ গুদামঘর বানাতে হবে। এখানেই শেষ না, এরপর বিশাল অঙ্কের একটা বন্ড জমা দিতে হবে। আর সবশেষে ২৪ ঘন্টার সরকারি নজরদারির জন্য তৈরি থাকতে হবে। ভাবা যায়? আর ওই ওয়্যারহাউসের নিয়মকানুনগুলো তো আরও অদ্ভুত। ওটাকে প্রায় একটা দুর্গের মতো বানাতে হতো। মানে অন্য কোনো বিল্ডিংয়ের সাথে কোনো কানেকশন রাখা যাবে না, কোনো বাড়তি দরজা জানালা থাকবে না, এমনকি ভেতরে একজন সরকারি অফিসারের বসার জন্য একটা অফিসও বানিয়ে দিতে হতো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ওই গুদামের চাবি থাকত দুজনের কাছে: এক, ডিস্টিলারের কাছে, আর দুই, সেই সরকারি অফিসারের কাছে। ভাবছেন এখানেই শেষ? না, ওই সুরক্ষিত গুদামের ভেতরে অ্যালকোহল ডিনেচার করার জন্য যে কেমিক্যালসগুলো রাখা হতো, সেগুলোর জন্য আবার আলাদা একটা সুরক্ষিত ঘর বানাতে হতো। মানে জটিলতার উপরে আরও জটিলতা। আর এরপর আসতো পেপার ওয়ার্কের পালা। মানে কাগজের পাহাড় বললেও কম বলা হয়। প্রতিদিন কতটা অ্যালকোহল এলো আর কতটা ব্যবহার হলো তার পাই টু পাই হিসেব রাখতে হতো। প্রতি মাসে ইনভেন্টরির হিসেব মেলাতে হতো, আবার কালেক্টরের কাছে নিয়মিত রিপোর্টও জমা দিতে হতো। মানে ব্যবসার চেয়ে পেপার ওয়ার্কই বেশি ছিল মনে হয়। আচ্ছা, এত সব নিয়মকানুন আর আমলাতান্ত্রিক জট, যেটার জন্য এত কিছু, সেই মূল কাজটা আসলে কতটা সহজ ছিল জানেন? চলুন এবার সেটাই দেখি। যে কেমিক্যাল প্রসেসটার জন্য এত কাণ্ড, সেটা ছিল আসলে খুবই সাধারণ একটা ব্যাপার। এই দেখুন,
এটাই ছিল সেই সম্পূর্ণ ডিনেচার অ্যালকোহল বানানোর ফর্মুলা। 100 ভাগ ইথাইল অ্যালকোহলের সাথে মেশানো হতো 10 ভাগ মিথাইল অ্যালকোহল আর মাত্র 0.5 ভাগ বেনজিন। ব্যাস, এটুকুই। আর এই ছোট্ট একটা মিক্সিংয়ের জন্যই এত পাহাড় সমান নিয়মকানুন। আর সব শেষে ছিল আরেকটা অদ্ভুত নিয়ম। ডিনেচার করা হয়ে গেলে প্রত্যেকটা প্যাকেজকে একটা বিশেষ হালকা সবুজ রঙে রাঙাতে হতো। আর রং করা শেষ হলে একদিনের মধ্যেই সেটাকে ওই সুরক্ষিত গুদাম থেকে সরিয়ে ফেলতে হতো। এই নিয়মটাই যেন পুরো সিস্টেমের কড়াকড়ির একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তো যা হওয়ার তাই হলো। এত জটিল একটা সিস্টেম তো আর বেশি দিন চলতে পারে না, তাই না? খুব তাড়াতাড়ি চারদিক থেকে আওয়াজ উঠতে শুরু করলো যে আইনটাকে সহজ করা হোক, আর ধীরে ধীরে পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে শুরু করল। মজার ব্যাপার হলো, জার্মানির মতো অন্য দেশগুলো কিন্তু একই কাজ করছিল, অনেক সহজ উপায়ে। আমেরিকায় যেখানে ছিল 24 ঘন্টার নজরদারি আর দুর্গের মতো গুদাম, সেখানে জার্মানিতে চলত হঠাৎ হঠাৎ ইন্সপেকশন। তাদের নিয়মকানুন এতটাই সহজ ছিল যে এমনকি সাধারণ কৃষকরাও অ্যালকোহল উৎপাদনে উৎসাহ পেত। সমস্যাটা যে কতটা প্রকট ছিল সেটাই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। আইনটা চালু হলো জানুয়ারির 1 তারিখে, আর মার্চের 2 তারিখের মধ্যে, মানে মাত্র 2 মাসের মাথায়, সেটাকে সহজ করার জন্য সংশোধনী আনতে হলো। এটাই প্রমাণ করে দেয় যে আসল আইনটা কতটা অবাস্তব ছিল। তো এই সংশোধনীটা ডিস্টিলারদের জন্য একটা বড় রিলিফ ছিল। এর ফলে প্রত্যেককে আর নিজেদের ওই দুর্গের মতো ওয়্যারহাউস বানাতে হতো না। তার বদলে তারা সেন্ট্রাল বা কেন্দ্রীয় ওয়্যারহাউস ব্যবহার করার সুযোগ পেল। সিস্টেমটাকে সহজ করার দিকে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা সরকারের প্রায়োরিটি লিস্টটা বুঝতে পারছি, তাই না? তাদের লিস্টের 1 নম্বরে ছিল যে কোনো মূল্যে অপব্যবহার ঠেকানো, ইন্ডাস্ট্রিকে সাহায্য করা বা ডিস্টিলারদের সুবিধা অসুবিধা দেখা, ওগুলো ছিল অনেক পরের ব্যাপার। সোজা কথায় বলতে গেলে একটা ভালো উদ্দেশ্য নিয়েই আইনটা বানানো হয়েছিল, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এটা অতিরিক্ত নিয়মকানুনের জালে এমনভাবে জড়িয়ে গেল যে এটা আমলাতান্ত্রিক জটিলতার একটা ক্লাসিক উদাহরণ হয়েই থেকে গেল। এই পুরো গল্পটার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। কোনো একটা ভালো জিনিসের অপব্যবহার আটকানোর জন্য যখন আমরা অতিরিক্ত কড়াকড়ি করি, তখন কি আমরা আসলে সেই জিনিসটার আসল উপকারিতাই নষ্ট করে ফেলি? প্রশ্নটা কিন্তু আজও একইভাবে প্রাসঙ্গিক।